কি মিলে যাচ্ছে তো? কুদেতা অভ্যুত্থান, বাংলাদেশে সেনা অভ্যুত্থান, কোটাকে শিখণ্ডী করে ওটাই যে উদ্দেশ্য ছিল বা এমন কোনো উদ্দেশ্য ছিল, সেটা আমি পূর্ববর্তী কোটার ওপর যে ভিডিওটি এই চ্যানেলেই আছে সেখানেই জানিয়েছিলাম। এই পুরোটাই গট আপ এবং সেট আপ। কিন্তু কি মিলে যাচ্ছে? শুধু কি এদেশেই এই উপমহাদেশের ঘটনা বলেই কি আমি পর্যবেক্ষণে রাখি? তা তো নয়। আপনারা জানেন, যারা আমার নিয়মিত পাঠক, বইয়ের পাঠক, ভিডিওর দর্শক, আন্তর্জাতিকভাবেও বেশ কিছু পর্যবেক্ষণ আমি রাখি আর কি, যেগুলো আপনারা জানেন। এই যেমন ধরুন, এই তো দুদিন আগেই বার্লিনে হাজার হাজার মানুষ আবার পথে নেমেছিল। কি কোটা? হিন্দু মুসলমান? না না না, বা এরকম কোনো উদ্দেশ্য তাদের ছিল না, বা খ্রিস্টানের সঙ্গে মুসলমান, না, তেমন কোনো কিছু ছিল না। তাদের স্লোগান ছিল, লকডাউনের সময় যেসব বিধি আরোপ করা হয়েছিল এবং অবৈজ্ঞানিক লকডাউন কেন জারি করা হয়েছিল সেই ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে কর্তৃপক্ষকে, ক্ষমা চাইতে হবে, জীবন এবং জীবিকাকে বিপন্ন করবার যে অমানবিক সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল তার প্রতিবাদে বার্লিনের পথে হাজার হাজার মানুষ আবার স্লোগানে সোচ্চার হয়ে উঠেছিলেন। এরাই আরও বড় আকারে অগাস্টে 2020 যখন লকডাউন চলছে সেই আবহে আরও অনেক অনেক মানুষ, 50-60 হাজার মানুষ, যদিও দালাল মিডিয়া বলেছিল 20,000, বাস্তবটা আমি জানি কারণ ইউরোপের অনেকের সাথেই আমার যোগাযোগ আছে। তো কেন ওই যে লকডাউনের বিরুদ্ধে, ভৌভবের বিরুদ্ধে, করোনামৃতের বিরুদ্ধে এবং টোটাল কন্ট্রোলের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিল। আর আমরা বাংলাদেশে বা আমাদের দেশে কি দেখছি এখন? এই ভিডিওর বিষয় আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। কি? বাংলাদেশে অভ্যুত্থান, এক ঢিলে বহু পাখি, এই ভিডিওর বিষয়। একটি ভিডিওতে পুরো আলোচনা হয়তো সম্ভব হবে না, সেক্ষেত্রে 1 এবং 2 এই দুটি সেগমেন্টে আমি দুটি ভিডিও করব, আজই করব। তো এই যে বাংলাদেশের মানুষ, আমরা তৃতীয় বিশ্বের মানুষ, আমরা এখনও এই নতুন বিশ্ব ব্যবস্থার যে ওরা যেটা কামনা করছে, জায়নিস্ট শক্তির যে লক্ষ্য, তার একদম নিচের দিকে আছি। ভারত একটু উপরের দিকে, বাংলাদেশ তারও নিচের দিকে। তো এই নিচের দিকের দেশগুলোকে নিউ ওয়ার্ল্ড অর্ডারের সামিল করতে গেলে এখনও অনেক কার্যক্রম বাকি, এখনও অনেক কঠোর কড়া পদক্ষেপ, যা প্রাইভেটাইজেশন, বেসরকারীকরণ, নতুন বিশ্ব ব্যবস্থা স্থাপন, বিল্ড ব্যাক বেটার এবং রিসেটের উপযোগী করে তুলতে গেলে এখনও অনেক কড়া, অপ্রীতিকর এবং ধ্বংসাত্মক, মানে বহুজনের পক্ষে, সাধারণের পক্ষে ধ্বংসাত্মক পদক্ষেপ নিতে হবে। আর তার জন্যই এত কর্মকাণ্ড শুরু হয়েছে সমগ্র তৃতীয় বিশ্ব জুড়েই। তো এই কর্মকাণ্ডের অন্যতম একটি ক্ষেত্র বা ভৌগোলিক ক্ষেত্র হলো বাংলাদেশ। আর সেখানেই এই কর্মকাণ্ড এই মুহূর্তে জোরদার আকার গ্রহণ করেছে। এটা বহু আগেই পরিকল্পিত ছক, আমি বারবার করে বলেছি। কিভাবে আসছি এক এক করে। তো প্রথমে একটু পিছিয়ে যাওয়া যাক না, পিছিয়ে যাওয়ার আগে একটু দেখে নেই আমার
তথাকথিত সহযোদ্ধা, যাদের উপরে আমার অল্প স্বল্প আশা বিশ্বাস ভরসা জেগেছিল বাংলাদেশের, তারা এখনও পর্যন্ত কেউ কোনো লকডাউন বিরোধী বলুন বা এই ভৌয়ের পার্শ্ব প্রতিক্রিয়া সচেতনতা শিবির বলুন, বা নিউ ওয়ার্ল্ড অর্ডার বিরোধী সচেতনতা শিবির বলুন, একটিও জমায়েত তারা কেউ করতে পারেননি, ঘরোয়াই হোক পথে ঘাটে হোক, আমার চোখে পড়েনি অন্তত। তো তারা আবার দেখেছি এই ডামাডোলে গড্ডালিকা প্রবাহে সামিল হয়ে এবার আমার দেশ স্বাধীন হলো, আমার দেশ স্বাধীন হলো বলে স্লোগান তুলেছেন, আওয়াজ তুলেছেন, আনন্দে ভেসে যাচ্ছেন, মাথায় টুপি টুপি পরেছেন, ব্যাচ ফ্যাচ লাগিয়েছেন বুকে, সোচ্চার তারা। আসলে এবার পরিষ্কার হলো এই বিষয়টা আমার কাছে অনেকেই। আসলে বাইরে থেকে দেখে সব সময় তো সব কিছু বোঝা যায় না, অনুমান করা যায় যে আসলে রাজনৈতিক দলের লেজুর বৃত্তি এবং তথাকথিত ধম্মের ধামা ধরে যে ধম্ম, যে ইসলাম ওরা প্রমোট করেছে, প্রকৃত ইসলাম থেকে মাইল মাইল দূরে যে প্রমোটেড জামাত জাতীয় আর কি, যাই হোক আপনারা বুঝে গেছেন। তো সেই ইসলামের ছত্র ছায়ায় তারা প্রতিপালিত, তাদের মগজ বিসর্জিত। তো তাদের কাছে তো আর কিছু আশা করা যায় না। যাই হোক, আমি খুব দুঃখের সঙ্গে এটা বললাম। এবার প্রসঙ্গ, তারা কি বলছেন, এরকম অনেকেই আমার বন্ধু তালিকায় আছেন। তবে কেউ কেউ, খুব আনন্দের কথা যে কেউ কেউ বিষয়টাকে ধরে ফেলেছেন যে এই যে জায়নিস্ট যে প্রোপাগান্ডা কর্মসূচি, প্রোপাগান্ডা বলবো না, এজেন্ডা কর্মসূচি, সেটা যে আসলে দাজ্জালেরই রূপ। দাজ্জাল কোনো ব্যক্তি নয়, গভীরে যেতে হবে, একটা ব্যবস্থা, একটা সিস্টেম। তো সেই জায়গাটাকে যদি মুমিনেরা ধরতে না পারেন, তাহলে আর কি বলবো। মুমিন শব্দটি এখন সাহেবাদের কথাও মনে পড়ে মাঝে মধ্যে, কি ছিল কি হলো। তো যাই হোক, তো তারা বলছেন দেশ নাকি স্বাধীন হলো। কি করে স্বাধীন হলো বলুন দেখি। আপনারা জানেন বাংলাদেশের এই মুহূর্তে বিগত ডিসেম্বর পর্যন্ত কত দেনা চীনের কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কত দেনা জানেন? $100 বিলিয়ন, মানে বাংলাদেশি টাকায় 11 লক্ষ কোটি টাকা। আর এটাই যে প্রজেক্টেড, যেটা লাইনে আছে, আরও পাইপলাইনে তো আরও লোন আছে। চীন তো পুরো ভ্যাকসিন বাজারটা, সিনোভ্যাক, সিনোফার্ম, শ্রীলঙ্কাকে যেভাবে চীন দখল। চীন এখন মহাজনী শক্তির নতুন ডেরা। আমি বারবার বলেছি, আমেরিকায় আর সুবিধে করতে পারছে না। রিপাবলিকান পার্টির ক্ষমতা বাড়ছে, দাপট বাড়ছে। আর রিপাবলিকান পার্টি মানে করুণামৃতর বিরুদ্ধে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে, এবং এই যে প্যারিস ট্রিটি, যেটা জিরো কার্বন এমিশন, যেখানে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান রাষ্ট্রপতি হিসেবে আমেরিকাকে বের করে এনেছিলেন, তাই সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপ তো দেখতেই পাচ্ছেন, জার্মানির মানুষ পথে নেমেছিল আবার, সেখানে আর ওরা সুবিধে করতে পারছে না। বাজারও তলার দিকে, ফার্মা কোম্পানির বাজার তলার দিকে, মানুষ জেগেছে সেখানে। আর তাই ওরা এই চীনকে এখন, আমেরিকার পরে এখন চীনকে হাব বানিয়ে, মহাজনী শক্তির হাব বা কেন্দ্র বানিয়ে ফেলেছে। আর সেই চীনকে দিয়ে ওরা শ্রীলঙ্কাকে গ্রাস করেছে, এবার বাংলাদেশ। তো এটা 2029 সাল নাগাদ কত ঋণের অঙ্ক কোথায় গিয়ে পৌঁছবে জানেন? আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন বিশ্বাস না হলে। 364 বিলিয়ন ডলার। ওই $400 বিলিয়ন ধরে রাখুন, তাহলে কি দাঁড়াচ্ছে? বর্তমানে বাংলাদেশের ঋণ 11 লক্ষ কোটি টাকা, এবার সেটা 4 গুণ হয়ে যাচ্ছে, 400 বিলিয়ন। 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন কত হচ্ছে? 4 44 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, এবার বুঝুন মাথা পিছু ঋণ কত হয়। দেশ তো পুরো বিকিয়ে গেছে, আমাদের দেশের মতো। ভারতেও তাই। এ নিয়ে স্ট্যাচুতে বিস্তারিত লিখেছি, দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছি। আজও একটি লেখা ফেসবুকে পোস্ট করেছে, গুরুত্বপূর্ণ লেখা।
রিপোস্ট করেছে তথ্যসহ কিভাবে শ্রীলঙ্কাকে ওরা দখল। শ্রীলঙ্কা কিছুদিন আগে হইচল দেখলেন না? ওখানেও অনেক মানুষ, আমাদের দেশের মানুষ, এই প্রমোটেড ফান্ডেড প্রোটেস্টটাকে স্বাধীনতার সংগ্রাম বলে ফেসবুকে লিখেছিলেন। না না না, ওটা সার লবি, ফার্টিলাইজার লবি, যেখানে জায়নিস শক্তির বড় ইনভেস্টমেন্ট আছে। তো শ্রীলঙ্কার সরকার জৈব সারকে ফিরিয়ে এনেছিলেন বিভিন্ন ক্ষেত্রে, তার উদ্যোগ নিয়েছিলেন, মানে অর্গানিক ফার্মিংয়ের উদ্যোগ নিয়েছিলেন। এই ফার্টিলাইজার লবিকে বাতিল করে দিয়েছিলেন, তাদের সার কেনা বন্ধ করে দিয়েছিলেন। এটার আরও অনেক কারণ ছিল, এটা অন্যতম বড় কারণ। এই কারণে এই ফার্টিলাইজার লবি জায়নিস লবির একটি উইং, যেমন ফার্মা লবি জায়নিস লবির উইং, যেমন ব্যাংকিং যে ব্যবস্থা সেটা জায়নিস লবির প্রধান উইং, প্রিন্সিপাল উইং, মানে ডানা শাখা, মানে আর বাকিগুলো ফার্মা উইং বলুন, ফার্টিলাইজার উইং বলুন, এন্টারটেনমেন্ট উইং বলুন, মিডিয়া উইং বলুন, এগুলো সবই ওরা কন্ট্রোল করে এবং ওরা ইনভেস্ট করে আর মুনাফা লোটে আর মানুষের ব্রেন ওয়াশ করে। তো শ্রীলঙ্কাকে ওরা ওভাবেই আরও বেশি করে টোটাল কন্ট্রোলের আওতায় নিয়ে এলো। মনের মতো কর্তা ব্যক্তিদের, নেতাদেরকে সেখানে বসিয়ে দিয়ে। এটা আমি আলোচনা করেছি, এই চ্যানেলেই সেই ভিডিও আছে, তথ্যসহ আছে। কতিপয় দেখেন আর আরও কতিপয় বোঝেন বা বোঝার চেষ্টা করেন। তো সেই বাংলাদেশ যেটা $400 বিলিয়ন দিকে হাঁটছে বৈদেশিক ঋণ, চীন, ওয়ার্ল্ড ব্যাংক, চীন মানেই এখন সমস্ত কিছুই আর কি, মানে বৈদেশিক ঋণ। আলাদা করেও আমি কিছু লিঙ্ক দিয়েছি, দেখে নেবেন যে চীনের কাছে সফট লোনও পর্যন্ত বাংলাদেশ নিয়েছে। $5 বিলিয়ন মধ্যে ইতিমধ্যে $1 বিলিয়ন, প্রায় $2 বিলিয়ন পেয়ে গেছে। এছাড়া চীনকে দিয়ে ইনফ্রাস্ট্রাকচার, দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য চীন বহু প্রজেক্টে বিলিয়ন ডলার ইনভেস্ট করেছে এবং সেগুলোর কিন্তু কোনো রকম সেভাবে কাগজের প্রমাণ বা উল্লেখ নেই, এটা আবার হিডেনও বলা হচ্ছে। দেখে নেবেন তথ্য কীরকম ভয়ঙ্করভাবে বাংলাদেশ চক্করে পড়ে গেছে, খপ্পরে পড়ে গেছে। আর আপনারা যারা নিউ ওয়ার্ল্ড অর্ডারকে বুঝেছেন বলে দাবি করছেন, তারা বলছেন দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হলো। হায় চেতনা, হায় মগজ এবং হাগজ যে একাকার হয়ে গেছে, সেটা আরও একবার প্রমাণিত হলো। আসুন একটু পিছিয়ে যাই, তারপরে এই বিষয়টিকে আমাদের বুঝতে সুবিধে হবে। বাংলাদেশের জন্ম কিভাবে হলো? 1971 কীভাবে জন্ম হলো? স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে দেশের মানুষ চেয়েছিল, তাই হলো। দেশের মানুষ তো অনেক কিছু চায়, এই আমরা যেমন চাই, কি চাই, স্বপ্ন দেখি সবাই দুবেলা খেতে পাক, তাই তো? শোষণ বঞ্চনার অবসান হোক, আদানি আম্বানির মতো বিলিয়নিয়ার পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাক, যাদের বিলিয়নিয়ার হওয়ার জন্য কোটি কোটি মানুষকে শোষিত হতে হয়, পথে বসতে হয়, ফার্মা কোম্পানির অমৃতকে ভেতরে ঢুকিয়ে মৃত্যুর দিকে তিলে তিলে এগিয়ে যেতে হয়, অথবা ব্রেন স্ট্রোক থেকে শুরু করে, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, দুরারোগ্য ক্যান্সার থেকে শুরু করে আরও নানাবিধ অসুস্থতার শিকার হতে হয়। তো আমরা এমন স্বপ্ন দেখি, তাই তো? তো সেগুলো কি তার জন্য কখনো লড়াই আন্দোলন দেখেছেন? দেখেননি। হয়নি। তাহলে এগুলোর জন্য হয় কেন? ওরা হওয়াই বলে, ওরা চায় বলে। স্পার্টাকাসের বিদ্রোহ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, সেই সময় ওই সব বিদ্রোহগুলো স্বতঃস্ফূর্তই ছিল, ফান্ডিং ছিল না, আদর্শগত লড়াই ছিল, কৃতদাসদের মুক্তের স্লোগান ছিল। সেখানে তখনও রথচাইল্ডের আবির্ভাব ঘটেনি, ইহুদি ব্যাংকিং ব্যবস্থা, জায়নিস্ট ব্যাংকিং ব্যবস্থার আবির্ভাব ঘটেনি। কিন্তু 1970-এর দশকের পর থেকে ফরাসি বিপ্লব এবং আমাদের আমেরিকান স্বাধীনতা সংগ্রাম, যেটাকে বলা হয় ওয়াশিংটনের নেতৃত্বে, এই যে সব আন্দোলন, লড়াই, স্বাধীনতা সংগ্রাম দেখেছেন, এবং আমাদের দেশেও গান্ধীবাদী যে লড়াই দেখেছেন সুভাষচন্দ্রকে বাদ দিয়ে, এবং এমনকি এই যে মুজিবুর রহমান বঙ্গবন্ধুর যে উত্থান, এ সমস্ত কিছুই কিন্তু এই সময়কার
প্রমোটেড এবং পরিস্থিতির থেকে উঠে আসা বিশেষ শক্তির প্রমোট করা লড়াই, যাকে আমাদের স্বাধীনতা সংগ্রামের লড়াই বলে ভাবতে শেখানো হয়েছে। হ্যাঁ, কীরকম? আসুন ইতিহাসটা একটু দেখি। ভারতবর্ষ থেকে বিদায় নেওয়ার আগে এই জায়নিস্ট শক্তির তখন মুখ হলো ব্রিটেন। এখন যেমন আমেরিকা থেকে ফিকে হয়ে চীন হয়ে যাচ্ছে, তখন ছিল ব্রিটেন। তো ব্রিটেন কী করলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো সেই সময় এই জায়নিস্ট শক্তির সবচেয়ে বড় প্রতিনিধি ছিল গোটা বিশ্ব জুড়ে। তারা কি করলো? তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো বুঝতেই পারলেন, তারপরে ভিক্টোরিয়ার হাতে চলে গেল এবং তখন ব্রিটেন ভারতের হর্তাকর্তা বিধাতা হয়ে গেল। বলা হলো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্ত হয় না। বেশ ভালো কথা, সত্যি সত্যিই হতো না। এক জায়গায় সূর্য উঠলো আর যেখানে ডুবলো বা আরেক জায়গায় উঠলো, সেটাও ব্রিটেনেরই ভূখণ্ড আর কি। ব্যাপারটা এই রকম, মানে ব্রিটেনের কবজায় থাকা ভূখণ্ড। তো এই কারণেই এটা বলা হতো। তো বেশ, তো তারপর কি হলো? ওরা যখন চলে যাবে ঠিক করলো, ওরা কিন্তু ভারতকে স্বাধীনতা, মানে ভারতকে ভিক্ষা দিয়ে গিয়েছিল, দালালদের হাতে দিয়ে গিয়েছিল। নেহরুর মতো দালাল এবং আরও একজন বড় মাপের খাটো ধুতি পরা দালাল, আপনি জানেন আপনারা ভালো করেই, তাকে হোলিকাও বানিয়ে প্রমোট করে আমাদেরকে জাতির পিতা থেকে শুরু করে, যেটা অবশ্য নেতাজি এই নামটা দিয়েছিলেন কতটা সম্মান করে কতটা বিদ্রূপ করে সেটা ভাবার অবকাশ আছে। আমি মুক্ত মনে কথাটা বললাম, কারণ তিনি যে জানতেন না বুঝতেন না এমন নয়। এমনও কি হতে পারে যে আমাদের জাতির পিতা তিনিও এই ষড়যন্ত্র সম্পর্কে অবহিত ছিলেন না? প্রশ্ন জাগে আমার। কারণ নেতাজি যতটা ভাবতে পেরেছিলেন, মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, হিটলারের সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে যতটা ভাবতে পেরেছিলেন, গান্ধী কি ততটা ভাবতে পারেননি? মাঝে মাঝে আমার মধ্যে এই প্রশ্নটা জাগে। যাই হোক, সে ভিন্ন প্রসঙ্গ। তো তখন কি দাঁড়ালো? এটাই দাঁড়ালো যে ভারতবর্ষকে ভাগ করে যেতে হবে। মুসলিম লীগকে তোল্লা মেরে হঠাৎ করে জিন্না, যে সেকুলার জিন্না তথাকথিতভাবে, যাদেরকে আমরা সেকুলার বলে এরকমই ছিলেন আমাদের জিন্না, তো তিনি কিন্তু কোনোদিন মসজিদে গেছেন বলে নামাজ টামাজ পড়তে গেছেন বলে জানা ছিল না, জানা নেই। আপাদমস্তক সাহেব বিদেশি শিক্ষায়, ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত। তো তিনি হঠাৎ করে দেখা গেল যে মুসলিম দরদি হয়ে গেলেন, ধার্মিক হয়ে গেলেন এবং পাকিস্তান ভাগ করা হলো, ভারত পাকিস্তান ভাগ করা হলো। এটা অবশ্যই ডিভাইড অ্যান্ড রুল। কারণ জায়নিস্ট শক্তি, ব্রিটেন যার মুখ ছিল সেই সময়, তারা বুঝেছিল যে এত বড় দেশকে যদি আমরা বিভক্ত করে না যাই, তাহলে শোষণ এবং শাসন করতে রিমোটের মাধ্যমে, যেটাকে বলা হয় কলোনিয়ালিজম, অর্থাৎ ভারত মনে হবে স্বাধীন কিন্তু দালালদের বসিয়ে যাওয়া হলো, কিন্তু অর্থাৎ রিমোট কন্ট্রোলে ওই ব্রিটেনের বা এই মহাজনী শক্তি বা জায়নিস্ট শক্তি পলিসি তৈরি করবে, তারাই সংবিধান তৈরি করবে, তাদের আইনই চলবে। এইভাবে দেশকে শাসন করতে হবে এবং শোষণ করতে হবে। সেই কর্মসূচি বজায় রাখতে গেলে তো ডিভাইড করে যেতে হবে, তাই তো, বিভক্ত করে যেতে হবে, নইলে মুশকিল আছে। হিন্দু মুসলমান একত্রিত হয়ে যদি এই জায়নিস্ট শক্তির পিছনে অবশ্যই ইহুদি ব্রেন কাজ করেছে। এখন যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছেন ক্লাউস সোয়াব নামক একজন ইহুদি বোধজীবী। আবার কিন্তু ভুল করবেন না, আমি ইহুদি মানে কিন্তু এখানে সমস্ত জনতাকে বোঝাচ্ছি না। চিন্তা ভাবনা, তাদের যে ডমিনেশন, যেটা আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পাই, সুদভিত্তিক একটা সিস্টেমকে তৈরি করা, তো তার প্রতিবিম্ব হিসেবেই যেহেতু ওরাই এটা শুরু করেছিল, এবং ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই যে সুদের কারবারির সবচেয়ে বড় কারবারি হয়ে উঠেছিল এই ইহুদিদেরই একটি অংশ বলতে গেলে। এবং তেজারতি কারবার বা বন্ধকি কারবার করে তারা এত সোনার মালিক হয়ে গেছিল আর কি, যে বন্ধকি কারবারের মাধ্যমে। বুঝতেই পাচ্ছেন যে পরবর্তীকালে তারাই, এই মায়ার রথচাইল্ড তাদের প্রতিনিধি, ব্যাংকিং ব্যবস্থা তৈরি করে গোটা বিশ্বকে নিমন্ত্রণের কথা ভাবতে পেরেছিলেন, এবং এটা বহু আগেই এই পরিকল্পনা ছিল। তো যাই হোক, এবার কি হলো? ভারত একদিকে ঝুঁকে পড়ল, কারণ ইতিমধ্যেই লেনিনকে ওরা প্রমোট করেছিল জেকব শিফট, যেটা পরবর্তী বইতে বিস্তারিত আলোচনা রয়েছে, বলশেভিক দলটিকে কিভাবে প্রমোট করা হয়।
সেই লেনিনের পরে যখন স্ট্যালিন ক্ষমতায়, আপনারা জানেন লেনিনের মৃত্যুর পরে জোসেফ স্টালিন ক্ষমতায় আসেন, তখন সোভিয়েত ইউনিয়ন কিন্তু আর মহাজনী চক্রের বা জায়োনিস্ট চক্রের অধীনে থাকেনি। তারা কিন্তু বিরোধিতা শুরু করেছে এবং তখন দুটো শিবির তৈরি হয়ে গেছে। একদিকে নেটো, যার নেতৃত্বে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, ফ্রান্স, এরা হচ্ছে নেটো। আর অপরদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সোভিয়েত লবির যে সেনা শিবির, মানে সেনা লবি, সেটা হচ্ছে ওয়ারশো। একদিকে স্টালিনের সোভিয়েত ইউনিয়ন আর অপরদিকে আপনাদের এই ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, এই দুটো শক্তি পরস্পরের সঙ্গে গোটা বিশ্ব জুড়ে একটা খেয়োখেবি শুরু করে দিল, যার নাম হলো কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াইয়ের প্রতিশ্রুতি হিসেবে একদিকে যেমন মহাকাশ যুদ্ধ, স্পেস ওয়ার শুরু হলো সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে, অপরদিকে আর্থসামাজিক লড়াই, দখলের লড়াই, উপনিবেশ দখল তৈরি করার লড়াই, লুণ্ঠনের লড়াই, এক্সপ্লয়টেশনের লড়াইটাও শুরু হয়ে গেল। যার ক্ষেত্র আমরা দেখেছি আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন মুক্ত করবার জন্য বিন লাদেনকে আমেরিকা স্টিঙ্গার মিসাইল থেকে শুরু করে সিআর ট্রেনিং দিয়ে, সিআর মাধ্যমে, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্রেনিং দিয়ে বিন লাদেনকে তৈরি করা হলো। বিন লাদেনও কিন্তু ওদের প্রমোটেড। এই নিয়ে পরবর্তীকালে একটি ভিডিও করব, বিন লাদেনকে কী করে প্রমোট করা হলো, এবং ইসলাম মানে এই বিন লাদেন জাতীয় এরকম একটা মুখ তৈরি করা হলো। আমি পরবর্তী অংশে আমি সেই আলোচনা কিছুটা করতে চাইব, পরবর্তী ভিডিও যদি করতে পারি আজকে। তো যাই হোক, তো এবার ওরা কি করলো, যে ভারত একদিকে, কোন দিকে ঝুঁকলো ভারত? স্টালিনের দিকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের দিকে। ভারত তখন, ইন্দিরা গান্ধীও জানেন যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ইন্দিরা গান্ধী জানেন কে? জওহরলাল নেহরুর কন্যা। আর আমেরিকার দিকে ঝুঁকলো কে? পাকিস্তান। কি হয়ে গেল তাহলে? কি বুঝলেন? দুটো লবি হয়ে গেল, ভারত একদিকে, পাকিস্তান একদিকে। ঠান্ডা লড়াইয়ের মাঝখানে পড়ে গেল দুটো দেশ। তাহলে কি করতে হবে? বৈরিতা তৈরি করতে হবে। কারণ এটা কি, একদিকে যেমন আর্মস রেসের জন্ম দিল, অর্থাৎ অস্ত্র বিক্রি, ব্যাপকভাবে অস্ত্র বিক্রি, অর্থাৎ টপ লেভেলের শিল্পপতি, পুঁজিপতিরা কিন্তু ব্যাপারগুলো খুব ভালো করে এনক্যাশ করতে পারে। কারণ অস্ত্র ব্যবসা একটা বড় ব্যবসা, আপনারা জানেন। তাই যুদ্ধকে জিয়ে রাখা হয়। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার প্রক্সি যুদ্ধ হয়, তাই তো, চলতেই থাকে চলতেই থাকে। ঠিক তেমন করে সাধারণ মানুষের, সাধারণ হিন্দু, সাধারণ গরিব মুসলমানের মধ্যে কোনো বৈরিতা নেই, কোনো শত্রুতা নেই। তারা ভাবেন পরের দিন কি খাবো, ছেলেটাকে কি করে ছেলেটার মুখে দুমুঠো অন্ন তুলে দেব, তারা এটাই ভাবে। হ্যাঁ, আর টপ লেভেলে যারা আছে তারা ভাবে কি করে এদেরকে মুরগি করে নিজের আখের গোছাবো। সাধারণ মানুষের মধ্যেও একটা লেভেল আছে, তারা আবার এই চক করে নিজেদেরকে মিলিয়ে দেয়। তারা ভাবে বাহ, প্রভুদের এঁটো কাটা যতটুকু পাই মন্দ কি। আরে এঁটো কাটার জন্যই কিন্তু এই লড়াইগুলো হতে থাকে। যাই হোক, তাহলে এবার ওরা কী করলো, পাকিস্তানকে ওদের যে ইসলাম, ওরা যেভাবে ইসলামকে নেতিবাচকভাবে পোর্ট্রে করে, সেরকম একটা কট্টর ইসলামিক দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিল এই জায়োনিস্ট শক্তি। যে ইসলাম এই রকম, দেখো ইসলাম হচ্ছে এই রকম। ইসলাম কীরকম? ইরানের মতো। ইসলাম কীরকম? সৌদি আরবের মতো। ইসলাম কীরকম? বাংলাদেশ কি ওরকম হতে চলেছে? আসছি পরবর্তী জায়গাতে। ইসলাম এই রকম, কিন্তু ইসলাম যে সালাদিনের ইসলাম, ইসলাম যে হারুন আল রশিদের ইসলাম ছিল, এমনকি সাদ্দাম হোসেন এবং মুয়াম্মার গাদ্দাফি, তারাও যে অনেকটাই ইসলামীয় অর্থনীতিকে ইমপ্লিমেন্ট করতে পেরেছিল, সেদিকে যাচ্ছিল বাথ পার্টির মাধ্যমে। তাদেরকে অত্যাচারী, সন্ত্রাসবাদী বলে গুঁড়িয়ে দেওয়া হলো। গুঁড়িয়ে দিয়ে ওদের পছন্দ প্রমোট করা ইসলাম, দাড়ি টুপি বস্তার ইসলাম। বস্তা মানে বুঝতেই পারছেন, নারীদেরকে একেবারে আপাদমস্তক মুড়িয়ে বস্তা বানানো, এরম কিছু ইসলামে আমি পাইনি। কিছু মার্জনা করবেন। একটা সময় ছিল, রাসূলের সময়, নারীরাও পুরুষের সঙ্গে নামাজ পড়তে পারত, প্রার্থনা করতে পারত, সে অধিকার তাদের ছিল। পর্দা পুরুষের
পর্দা করার কথা বলা আছে, চোখ অবনত করতে হবে। পর্দার কথা শুধু নারীর জন্য নেই, পুরুষের জন্যও আছে। সেগুলোকে ধামাচাপা দিয়ে পুরো একেবারে মনের মতো দাড়ি টুপি আর বস্তার ইসলাম বানিয়ে ভ্যাকসিন গুঁজে দাও, ভৌ ভৌ গুঁজে দাও, তাই তো? একদমই তাই। এবার কি হলো, আমেরিকা যখন পাকিস্তানকে ওই দিকে নিয়ে যাচ্ছে, একটা মৌলবাদী দেশ, ইসলামিক কান্ট্রি, মানে ওদের প্রমোট করা ইসলামিক কান্ট্রি বানানোর জন্য উদ্যোগ নিচ্ছে, এবার সোভিয়েত ইউনিয়ন, ভারত পাশে, ভারতও তো স্বাভাবিকভাবে কী হলো, এইবার বাংলাদেশে তো ন্যাচারালি বাংলা ভাষা তাদের মধ্যে একটা আবেগ ছিল, উর্দু চাপিয়ে দেওয়া হলো, সেটা কেন তারা মানবে স্বাভাবিকভাবেই। এবং কিন্তু তাতেই কি লড়াই সম্ভব ছিল যদি অস্ত্র শস্ত্র সমর্থন ফান্ডিং না থাকতো? হতো না। কেন আমাদের এই বাংলাদেশেও তো হাসিনা ক্ষমতায় আসার পরে বিএনপির কর্মীদের ওপরে, খালেদা জিয়ার ওপরে ইত্যাদির ওপরে কি কম অত্যাচার, কম অবদমন নামিয়ে এনেছে? ওই তখন তো কিছু হলো না। হঠাৎ করে এখন কোটাকে কেন্দ্র করে এখন একটা বড় রকমের পালাবদল ঘটলো কেন? ভাবতে হবে না? গভীরে যাবেন না? ব্যাপারটা সেই রকমই, শুধু ওইটা করে হয়নি। কেন? সোভিয়েত ইউনিয়ন তখন ভারতের পক্ষে, এই আমেরিকার পাল্টা কোল্ড ওয়ারে দেখানোর জন্য, নিজের শক্তি প্রদর্শনের জন্য এবং ভূখণ্ডকে কবজায় রাখবার জন্য, নিজেদের কবজায় রাখবার জন্য, সোভিয়েত লবিতে প্রবেশ করানোর জন্য তখন এই পাকিস্তানের বিরুদ্ধে একটা লড়াই, একটা ফ্রন্ট তৈরি করা হলো, যে ফ্রন্টে থাকলো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশ থেকে উঠে এলো বঙ্গবন্ধু মুজিবর এবং ভারতবর্ষ সেনাবাহিনী দিয়ে, ফান্ডিং দিয়ে, এবং অবশ্যই সোভিয়েত ইউনিয়নের সরাসরি প্রত্যক্ষ সহযোগিতা। তার ফলে কিন্তু এই কোল্ড ওয়ার আবহে বাংলাদেশের জন্ম হলো 1971। আর তারপরে কি হলো, বঙ্গবন্ধু মুজিবরকে প্রমোট করা হলো বঙ্গবন্ধু হিসেবে। তেনার নিশ্চয়ই অবদান আছে, মানুষকে ভালো টালো বাঁচতেন, কিন্তু ওই যে পেছনে একটা কিন্তু প্ল্যাটফর্ম, মানে তুলে ধরার শক্তি না থাকলে হওয়া যায় না। এই সিস্টেমে কিন্তু কেউ মেন স্ট্রিম নায়ক বলুন, ফিল্ম স্টার বলুন, অমুক বলুন, তমুক বলুন, লেখক বলুন, নোবেল বলুন, পেছন থেকে একটা তুলে দেওয়ার ব্যাপার না থাকলে, জায়নিক শক্তির প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধন মদত না থাকলে কেউ কোনো বন্ধুই হতে পারে না। সেটা আমি জানি, একেবারে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, চলছিল একটা পাল্টা ফ্রন্ট তৈরি করা হলো। একই সময়ে দেখবেন ভিয়েতনামের জন্ম হলো, সেখানেও সোভিয়েত ইউনিয়ন আমেরিকার বিরুদ্ধে কমিউনিস্ট নেতা হো চি মিনকে ফান্ডিং করেছিল, প্রমোট করেছিল, অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল। নইলে শুধু আত্মত্যাগ আর বীরত্বের মাধ্যমে, অস্ত্রশস্ত্র ছাড়া, ফান্ডিং ছাড়া, অর্থনীতি ছাড়া ভিয়েতনামের পক্ষে আমেরিকাকে পরাজিত করা অসম্ভব ছিল। তো ভিয়েতনামের যুদ্ধে আমেরিকার কত সৈনিক মারা গিয়েছিল জানেন? 56,000 অফিসিয়ালি, এবং হাজার হাজার মিসিং হয়েছিল। তো এই অস্ত্রশস্ত্রগুলো কি হো চি মিন তার নিজের কারখানায় তৈরি করেছিলেন? খোঁজ নিয়ে দেখুন, তথ্য আছে কিভাবে সেই অস্ত্র হো চি মিনের কাছে পৌঁছে যেত এবং কারা দিয়েছে। অবশ্যই সোভিয়েত ইউনিয়ন দিয়েছে, ওই যে কোল্ড ওয়ার প্রতিপক্ষ আমেরিকার সঙ্গে সংঘাত করবার জন্য। ঠিক আছে, একদম টপ লেভেলে জায়নিস্ট শক্তি, যারা অস্ত্রশস্ত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুঁজিতে বিনিয়োগ করে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট, তাদের কিন্তু কোনো দেশ নেই, তাদের কিন্তু কোনো আবেগ নেই, তাদের কিন্তু কোনো আদর্শ নেই, সেটা মাথায় রাখবেন। তো যাই হোক, এরপরে বাংলাদেশে কোটা সিস্টেম চালু হলো। এবার বুঝতে পারলেন তো কেন এতটা বললাম? 1972-এই যারা দেশের জন্য লড়াই করেছেন, বাংলাদেশি যারা দেশের জন্য লড়াই করেছেন, বাংলাদেশ মুক্তিতে, বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সেই পরিবারগুলোর জন্য এবং তাদের সন্তান সন্ততির জন্য এখন তো আবার নাতিপুতিও ঢুকিয়ে দেওয়া হয়েছে, 30% সংরক্ষণ চালু হলো। কোথায়? অবশ্যই সরকারি চাকরি বাকরিতে, তাই তো চালু হলো, সুযোগ সুবিধে। বেশ
তখন মানুষ মেনেই নিয়েছিল, বঙ্গবন্ধু বলে কথা, তো তিনি এত বড় একটা কাজ করেছেন, দেশের মানুষের মঙ্গলের জন্য করেছেন নিশ্চয়ই। কিন্তু এটা যে ডিভাইড অ্যান্ড রুলের বীজ বপন করা হলো, তখনও মানুষ বোঝেননি। সেটা এখন নিশ্চয়ই বোঝা গেছে কেন এটা করা হয়েছিল। এবং এটাই হচ্ছে প্যান্ডোরাস বক্স হয়ে উঠল, যেটা ওরা বহু আগেই ওরা ঠিক করে রাখে, কি করে মানুষকে তাদের তৈরি বীর দিয়ে, তাদের তৈরি বন্ধুকে দিয়ে কি করে ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতিটা করতে হয়, এবং জনগণ বোঝে, মুখটা সামনে দেখে। আসলে যে কলকাঠি নাড়ায় বাজিগর, পুতুল নাচানোর বাজিগরদের আমরা দেখতে পাই না। তাই সমস্ত ক্ষোভ আমাদের সামনের যাকে পাই তার উপরে গিয়ে পড়ে। আসলে যে শত্রু তাকে আমরা চিনতেই পারি না। এবার কি হলো, এটা চলছিল, বিক্ষোভ চলছিল স্বাভাবিকভাবেই। ওটা বাড়তে বাড়তে 56 পর্যন্ত পৌঁছে গিয়েছিল সংরক্ষণ। নারী থেকে শুরু করে আরও অনেক কিছু ঢুকিয়ে দিয়ে আরও বেশি ডিভাইড অ্যান্ড রুল। তো যাই হোক, 2018-তে ওরকম সময়ে এটা তুলে নেওয়া হলো। মানে হাসিনা, প্রধানমন্ত্রী হাসিনা বললেন যে ওটা আমি তুলে নিলাম, ওটা থাকবে না। বেশ ভালো কথা। কিন্তু এবছরেরই জুন মাসে মহামান্য আদালত, সে দেশের শীর্ষ আদালত জানালো যে না না না, কোটা থাকবে। কোটাকে রিইনস্টল করা হলো। কেন? ওই যে স্বাধীনতা সংগ্রামীদের আত্মীয় স্বজন বা এরা যারা সুযোগ সুবিধে পাচ্ছিল কোটার দৌলতে, তারা পিটিশন করেছিল, আমরা কেন বঞ্চিত হব, আহারে আমাদের কত ত্যাগ, আমরা করিনি কিন্তু আমাদের বাবা কাকারা তো ত্যাগ করেছে, তো তাদের জন্য আমরা বংশ পরম্পরায় সুযোগ সুবিধেগুলো পেয়ে আসছি, ছাড়বো কেন? ছাড়বো না। ব্যাস, খেলাটা শুরু হয়ে গেল। এবার আদালতকে দিয়ে বলানো হলো যে কোটা থাকবে। ঠিক যেমন করে আমাদের দেশের আদালতকে কাজে লাগানো হচ্ছে এডুকেশনে রিসেট করবার জন্য, নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করবার জন্য। জানেন যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সর্বত্র আদালতকে দিয়ে স্টে অর্ডার দেওয়া হচ্ছে, আদালতকে দিয়ে নিয়োগ বন্ধ রাখা হচ্ছে। লোকে ভাবছে আদালত করছে। আদালত হচ্ছে ভ্যাকসিনের মতো একটা পবিত্র হোলিকাও। আদালতটা ওরাই কন্ট্রোল করে, আমরা জানি না, বুঝতে পারি না। এমন ভ্যাকসিনটা যে আসলে কি, এটা যে কী কাজে লাগে, কী কমে লাগে আমরা জানি না। ওরা বলেছে ওটা পবিত্র, ওটা দারুণ জিনিস, ওটা আমাদের প্রাণ বাঁচায়। আদৌ প্রাণ বাঁচাচ্ছে কি না, না নিলে কী হতো? যেমন আমরা কেউই নিইনি, এক ডোজও নিইনি করোনা অমৃত, সুস্থও আছি, ভালো আছি। আর যারা নিয়েছে তাদের কি হচ্ছে? তো এখন করোনাকে সামনে এনে আমরা খবরগুলো পাচ্ছি বটে সোশ্যাল মিডিয়ার কারণে, কিন্তু আগে যেসব ভৌ কাচ্চাদের দেওয়া হচ্ছে সেই খবরগুলো আমরা তো জানি না। এগুলো ইউরোপ আমেরিকায় শিশু বিশেষজ্ঞ যারা দালাল নন তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, আপনাদের বলে দেবে ওইসব ভৌ যেটা দেওয়া হয় ছোটোবেলায় জন্মের পর থেকে, সেগুলো কতটা ভালো, কতটা পবিত্র। কিন্তু ওই যে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কতটা পবিত্র, আহা দারুণ, উনি দারুণ, তিনি দারুণ, হৌ দারুণ, সব দারুণ। আর আমরা বিশ্বাস করে গেলাম। আর মিডিয়াটা যে ওরাই কন্ট্রোল করছে পয়সা করে দিয়ে, দালাল মিডিয়া। আর আমরা পয়সা পেলে অ্যাকাউন্টে দেখবেন, আন্দোলনকারীদের অ্যাকাউন্টগুলোতে দেখবেন কত টাকা সব ঢুকে যায়। আগে হতো না। এই পরিবারের উত্থান, মানে এই জায়নিক শক্তির উত্থানের আগে সব হতো না। তখন মানুষ আদর্শের জন্যই লড়ত। এখন এই বলশেভিক পার্টির সময় থেকেই প্রফেশনাল রেভলিউশনারি, অর্থাৎ পয়সা দিয়ে বিপ্লবী বানানোর কার্যক্রম এই জায়নিক শক্তি জেকব সিপ্রা তৈরি করে। তথ্য আছে, আমি পরবর্তী বইতে লিখেছি, তথ্য আছে। এমনি হাওয়ায় কথা বলি না। যাই হোক, এরপরে কি হলো, ব্যাস ওদের তৈরি ছিল। আদালত যে এরকম বলবে সেটা সব তৈরি, কারণ আদালতকে ওরাই নিয়ন্ত্রণ করে। এবার কাঠি নাড়ানো হলো। যুব সমাজ তো ক্ষোভে এমনিতেই, তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুলের ক্ষোভ তো ছিলই, আমাদের দেশেও ক্ষোভ আছে, যে কোনো সময় কাজে লাগানো হতে পারে, ক্ষোভ আছে। তো এই ক্ষোভটাকে ওরা কাজে লাগিয়ে ছাত্র সমাজকে শিখণ্ডী বানিয়ে, আসল উদ্দেশ্য কি আমি বলেছিলাম, আসল উদ্দেশ্য হচ্ছে এইটা, একটা ধর্মীয় জায়গায় চলে গেলে। এখন দেখবেন আমাদের মিডিয়াতেও খবর, আওয়ামী লীগের হিন্দু নেতার খুন। ভাবুন, হিন্দু নেতা
আওয়ামী লীগের হিন্দু নেতা খুন, হিন্দুদের বাড়িতে ভাঙচুর, হিন্দুদের দোকানে ভাঙচুর, তা মশাই কোটার সঙ্গে হিন্দু এলো কোথা থেকে? আরে ওটাই তো উদ্দেশ্য ছিল। হ্যাঁ, এই হিন্দু মুসলমানের খেলাটা, যেটা বহু আগেই বলেছি, নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করতে গেলে এই উপমহাদেশে হিন্দু মুসলমান তাসের কোনো বিকল্প নেই। এটাকে দিয়ে নজর ঘুরিয়ে দিয়ে, মূল সমস্যা থেকে দূরে সরিয়ে দিয়ে আসল খেলাটা খেলা যায়। আর তাই এই ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের মধ্যে ওই তথাকথিত জামাতারা, মানে জামাত আর কি, ওদেরই পোষ্যপুত্র, সৌদি আরবিয়ায় ওরা আছে, আফগানিস্তানে আছে। ভাবতে পারেন, সাদ্দাম হোসেনকে ধ্বংস করা গেল, গাদ্দাফিকে ধ্বংস করা গেল, আফগানিস্তানের তালিবানদের করা গেল না, ওদেরকে রেখে আমেরিকা পালিয়ে গেল। ভাবুন, ওদের এত দাপট, ওদেরকে আফগানিস্তানে তালিবানদের হাতে রেখে দিয়ে আমেরিকা ওখান থেকে এয়ারবেস ছেড়ে পালিয়ে গেল। শুধু পালিয়ে গেল তাই নয়, পালিয়ে আসার সময় অস্ত্রশস্ত্রগুলো ফেলে দিয়ে এলো, নিয়ে আসতে পারলো না। কেন? মাথাটা খেয়াল করুন। তাহলে কি হলো? ইসলাম মানে আফগানিস্তান, ইসলাম মানে সৌদি আরব, আর ইসলাম মানে সাদ্দাম হোসেন, যাকে অনেকেই যারা স্টাডি করেছেন, সেখানে ওই রকম বস্তা ছিল না, নারীদের বস্তা করে রাখা হতো না। আমি আলোচনা করব, পরবর্তী অংশে আলোচনা করব। তো সেইটার নয়, এইখানে দেখবেন ওই জামাতা এবং সব ওরকম দেখবেন অনেক কট্টর ইসলামপন্থী বলে যাদেরকে বলা হয়, তাদেরকে প্রমোট করা হয়েছে বাংলাদেশে এই বিগত কয়েক বছরে। হাজার হাজার মসজিদ তৈরি করা হয়েছে ওদের অর্থে, জার্নালিস্ট অর্থে। এবং দেখবেন অসংখ্য ইসলাম তথাকথিত যে আমরা বলি, অসংখ্য শিবিরে বিভক্ত হয়ে গেছে এবং কট্টর তার মধ্যে, যাতে করে পরস্পরের সঙ্গে মারামারি, খেয়োখেয়ি, হানাহানির ক্ষেত্র তৈরি থাকে। এবং পাশাপাশি হিন্দু নির্যাতন, কোট আনকোট হিন্দু নির্যাতনের ক্ষেত্রেও ফান্ডিং করে ভারতবর্ষ, এবং জানেন তো বাংলাদেশ এবং ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবঙ্গ কতটা রিলেটেড, সেরকম একটা আবহাওয়া তৈরি করা যায়। সেই উদ্দেশ্যেও এই ক্ষেত্র প্রস্তুত করা ছিল এবং সেদিকেই গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরপরে কি, এটা কেন করা হলো? হাসিনা কি কোনো অন্যায় করেছিলেন? তিনি কি এটা করতে পারছিলেন না? মানে নতুন বিশ্ব ব্যবস্থায় প্রভুরা যেমনটা চান, যাদের অঙ্গুলি হেলো নেতাকে চলে যেতে হলো, এই সেনাপ্রধান তিনিও তো হাসিনার আত্মীয়, তাই তো? আত্মীয়। কমলিকা উজ্জামান বলে একজন, তার যে খুড়তুতো বোন, তারই তো স্বামী এই ওয়াকার উজ্জামান, তাই নয় কি? তো তিনি তো সে অর্থে দেখতে গেলে প্রাইম মিনিস্টারের আত্মীয়দের মধ্যেই তো, মানে নেতৃত্বেই তো দেশটা রয়েছে। তো যাই হোক, ওটা পরের কথা, আত্মীয় হোক আর না হোক না কেন। তো এই সেনাপ্রধান তাকে ফোন করেন এবং তাকে সকালবেলা ফোন করেন এবং দুপুরবেলা প্লেনে চেপে তিনি ভারতবর্ষে চলে আসেন। স্ক্রিপ্টটা তো রেডিই ছিল, কিন্তু কেন এই স্ক্রিপ্টটা কেন তৈরি করা হলো? কী উদ্দেশ্যে তৈরি করা হলো? হাসিনাকে দিয়ে কি আর কাজ করা, আগামীতে যে এজেন্ডা আছে বাংলাদেশে, বহু এজেন্ডা আছে, সেই কাজগুলো কি হাসিনাকে দিয়ে করা সম্ভব হবে না বলে প্রভুরা ভেবেছেন? আর তাই হাসিনাকে সরিয়ে একজন কঠোর, মানে একটা সেনা শাসকের দরকার পড়বে বলে তাদের মনে হয়েছে। এই কারণেই কি তারা এই কাজটা করলো বাংলাদেশে? এই আলোচনাটি ভিডিওর পরবর্তী অংশে আসব। আজকেই ভিডিওটি করার ইচ্ছে আছে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। আগ্রহীরা 2 নম্বর অংশটি অবশ্যই শুনবেন। ধন্যবাদ।